আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় ভারতের সম্পদ এই অধ্যায় থেকে সম্পদ সম্পর্কে সাধারণ ধারণা, সম্পদ কাকে বলে বা সম্পদের সংজ্ঞা কী এই সম্পর্কে ডিটেলসে জানব। আর এই অধ্যায়ের যে বাকি বিষয়গুলো আছে অর্থাৎ সম্পদের বৈশিষ্ট্য, সম্পদের শ্রেণীবিভাগ, ভারতের বিভিন্ন খনিজ সম্পদ এই বিষয়গুলি আমরা পরের ক্লাসগুলিতে ধাপে ধাপে জানব। দেখো, সম্পদ সম্পর্কে সাধারণ ধারণা কি যদি খুব সহজে বুঝতে পারো তাহলে এই সম্পদ থেকে এমন বহু ছোট প্রশ্ন আসে যার উত্তর তুমি বই মুখস্থ না করেই নিজের বুদ্ধিতেই শুধু এই সম্পদ সম্পর্কে সাধারণ ধারণা কি এটা বুঝেই নিজে নিজেই উত্তর করে ফেলতে পারবে। দেখো, তোমাদের পরীক্ষাতে একটা প্রশ্ন আসবে যে সম্পদ কাকে বলে বা সম্পদের সংজ্ঞা দাও। তো এই প্রশ্নটা 2 মার্কসেরও হতে পারে আবার 3 মার্কসেরও হতে পারে। প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, তোমরা যদি বই পড়ো, যদি বইয়ে দেখো বইয়ের ভাষা বেশ জটিল বলে মনে হবে, বুঝতে অসুবিধা হতে পারে। ওকে, তো প্রথমে আমি এই সম্পদ কি খুব সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। সম্পদ কি, সম্পদ কাকে বলে খুব সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, এরপরে আমি লিখেও দেব, ঠিক আছে? আর যদি তোমরা সহজ ভাষায় বুঝতে পারো তাহলে তোমরা সম্পদ কাকে বলে বুঝে নিয়ে নিজে নিজেই লিখে ফেলতে পারবে। তাহলে চলো এবার শুরু করি। ওকে, দেখো, যদি খুব সহজভাবে এক কথায় বলি বা এক বাক্যে বলি সম্পদ কি, দেখো যে তোমার যা কিছু কাজে লাগে, তোমার যা কিছু কাজে লাগে তাই তোমার কাছে সম্পদ। তার মানে তোমার এই যে বই আছে, তোমার এই যে খাতা আছে, পেন্সিল আছে, পেন আছে, তোমার যে সাইকেল আছে, এগুলো তোমার কাজে লাগে, তাই তো? তাহলে এগুলো তোমার কাছে সম্পদ। তার মানে আমরা বলতে পারি যে মানুষের যা কিছু কাজে লাগে তাই হচ্ছে সম্পদ। আর দেখো, এই মানুষের কাজে লাগে মানেই, মানুষের কাজে লাগে মানেই কি, মানুষের প্রয়োজন মেটায়, তাই তো? আর মানুষের প্রয়োজন মেটায় মানেই কি, মানুষের প্রয়োজন মেটায় মানেই মানুষের চাহিদা পূরণ করে, তাই তো? তাহলে প্রয়োজন মেটায় মানেই কি, চাহিদা পূরণ করে। তাহলে সম্পদ কি হবে, মানুষের কাজে লাগবে, তাই মানুষের প্রয়োজন মেটাবে, মানুষের চাহিদা পূরণ করবে, ঠিক আছে? তাহলে দেখো, এই যে এক টুকরা কয়লা আছে, এই কয়লার টুকরাটা কি সম্পদ? দেখো, যদি এই কয়লার টুকরা তোমার কাজে লাগে, যদি তোমার প্রয়োজন মেটায় বা তোমার চাহিদা পূরণ করে, তাহলে অবশ্যই কয়লাটা কি সম্পদ, তাই কি না? তো কয়লা কিন্তু কি আমাদের কাজে লাগে, তাই তো? আমাদের চাহিদা পূরণ করে, আমাদের প্রয়োজন মেটায়, ফলে কয়লা সম্পদ, তাই কি না? তো এবার তোমার মনে প্রশ্ন জাগতে পারে, কই যে আমরা বাড়িতে তো কয়লা ব্যবহার করি না, আমাদের তো কয়লা কোনো কাজে লাগে না, আমরা কয়লা দিয়ে রান্না করিও না, তাহলে কয়লা সম্পদ হলো কি করে? দেখো, কয়লা কিন্তু আমাদের কাজে লাগে, আমাদের কিন্তু প্রয়োজন মেটায়। কিভাবে মেটায়? কয়লা দিয়েই কি করা হয়, কয়লা পুড়িয়েই তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। এই যে ইলেকট্রিসিটি, কারেন্ট, তাপবিদ্যুৎ উৎপাদন করা হয় এই কয়লা পুড়িয়ে। তো কয়লা আমরা সরাসরি ব্যবহার না করলেও, কয়লা আমাদের সরাসরি কাজে না লাগলেও, কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে সেই বিদ্যুৎ আমাদের কাজে লাগছে, তাই কি না? সেই কারেন্ট বা ইলেকট্রিসিটি আমাদের কাজে লাগে, তাই তো? তাই আমরা ব্যবহার করি, তাই তো? আমাদের চাহিদা মেটায়, আমাদের প্রয়োজন মেটায় বিদ্যুৎ, তাহলে কয়লা কিন্তু আমাদের কাজে লাগছে, ফলে কয়লাটা কি অবশ্যই কি সম্পদ। আবার দেখো, যদি বলি এই যে মানুষের বুদ্ধি, মানুষের বুদ্ধিটা কি সম্পদ? তোমার যা বুদ্ধি আছে, তোমার যা বুদ্ধি আছে সেই বুদ্ধি কি তোমার কাছে সম্পদ? অবশ্যই সম্পদ। কেন? কারণ তোমার যা বুদ্ধি আছে সেই বুদ্ধি খাটিয়েই তুমি কি করো, সেই বুদ্ধি খাটিয়েই তুমি জটিল অঙ্কের সমাধান করো, তোমার বুদ্ধি খাটিয়েই তুমি বিভিন্ন কাজ করো, তাই কি না? ফলে এই বুদ্ধি কি করে, বুদ্ধি আমার প্রয়োজন মেটায়, মানে আমার বুদ্ধি আমার প্রয়োজন মেটায়, তোমার বুদ্ধি তোমার প্রয়োজন মেটায়, তাই তো? আর প্রয়োজন মেটায় মানেই কি, চাহিদা পূরণ করে, তাই তো? প্রয়োজন মেটায় মানেই বুদ্ধি চাহিদা পূরণ করে, ফলে মানুষের বুদ্ধি কিন্তু অবশ্যই সম্পদ। তাহলে এই যে কয়লা, কয়লাটাও সম্পদ, আবার মানুষের বুদ্ধি, মানুষের বুদ্ধিটাও সম্পদ,
তাই তো? তাহলে কয়লাও সম্পদ, মানুষের বুদ্ধিও সম্পদ। দুটার মধ্যে কি পার্থক্য বলতে পারবে? দেখো, দুটার মধ্যে পার্থক্য হচ্ছে কয়লাটা হচ্ছে বস্তু। তো বস্তু মানে কি? বস্তু মানে হচ্ছে যাকে ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, যাকে দেখা যায়, যাকে স্থানান্তর করা যায়, সেটা হচ্ছে বস্তু। আর মানুষের বুদ্ধি, মানুষের বুদ্ধিকে কি দেখা যায়? দেখা যায় না। মানুষের বুদ্ধিকে ছোঁয়া যায়? ছোঁয়া যায় না। মানুষের বুদ্ধিকে স্থানান্তর করা যায়? করা যায় না। ওকে, তাহলে যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, স্থানান্তর করা যায় না, সেটা হচ্ছে অবস্তু। তাহলে মানুষের বুদ্ধিটাই কি? অবস্তু। তার মানে দেখো যে সম্পদ বস্তুও হতে পারে, আবার অবস্তুও সম্পদ হতে পারে। তাই তো? তাহলে পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীতে যত বস্তু আছে, বস্তুগুলির মধ্যে যেসব বস্তু আমাদের কাজে লাগে, আমাদের চাহিদা মেটায় বা প্রয়োজন মেটায় বা চাহিদা পূরণ করে, সব বস্তুই হচ্ছে সম্পদ। তাই তো? আবার যা অবস্তু, যা অবস্তু কিন্তু প্রয়োজন মেটায়, চাহিদা পূরণ করে, সেই সব অবস্তুও কি? সম্পদ। তাহলে মানুষের বুদ্ধিটা অবস্তু কিন্তু সম্পদ। আর কি উদাহরণ হতে পারে বলো তো? অবস্তু কিন্তু সম্পদ, আর কি হতে পারে? দেখো, মানুষের বুদ্ধি হলো মানুষের শিক্ষা, মানুষের কর্মদক্ষতা, মানুষের জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি, মানুষের সৌন্দর্য, এগুলো কিন্তু সবই প্রয়োজন মেটায় বা চাহিদা পূরণ করে এবং সবই অবস্তু। তারপরেও কিন্তু সেগুলো সম্পদ। তো ওগুলো কি হচ্ছে? অবস্তুগত সম্পদ। এবার আমরা দেখে নিই চলো যে এই সম্পদ শব্দের অর্থ কি, মানে সম্পদ শব্দটার মানে কি। ওকে, দেখো, সম্পদ শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিসোর্স। ওকে, তো রিসোর্স শব্দটাকে ভাঙলে দেখো দুটো অংশ আছে, একটা হচ্ছে রি আর একটা হচ্ছে সোর্স। ভাঙলে দুটো অংশ পাওয়া যায়, একটা রি, একটা হচ্ছে সোর্স। এই রি শব্দের অর্থ হচ্ছে বারবার, আর সোর্স মানে কি আমরা জানি? উৎস। তাই তো? তার মানে কি বলতে পারি? যে উৎস আমাদের বারবার কাজে লাগে বা যে উৎস আমাদের বারবার প্রয়োজন মেটায় বা চাহিদা পূরণ করে, সেই উৎসটাই হচ্ছে রিসোর্স বা সম্পদ। ক্লিয়ার? আবার দেখো, প্রচলিত অর্থে আমরা সাধারণ অর্থে সম্পদ বলতে কি বুঝি? দেখো, আমরা সাধারণ অর্থে এই টাকা পয়সা, সোনা গয়না, জমি বাড়ি গাড়ি, মূল্যবান বস্তু বা মূল্যবান জিনিসকেই আমরা সম্পদ বলি। তাহলে সম্পদের আমরা বিভিন্ন অর্থ দেখলাম, তাই তো? সম্পদ বিভিন্ন অর্থে হয়, কিন্তু অ্যাকচুয়ালি তাহলে সম্পদ আমরা কাকে বলবো? তাহলে আসলে সম্পদের সংজ্ঞা কি হবে? ওকে, দেখো, এই যে সম্পদের সংজ্ঞা, প্রথম বিজ্ঞানসম্মত সম্পদের সংজ্ঞা প্রদান করেন জার্মান অর্থনীতিবিদ অধ্যাপক এরিচ ওয়াল্টার জিমারম্যান, বা সংক্ষেপে ইডাব্লিউ জিমারম্যান। খুব ভালো করে মনে রাখবে, কিন্তু প্রশ্ন হতে পারে যে সম্পদের সর্বপ্রথম সম্পদের সংজ্ঞা, বিজ্ঞানসম্মত সংজ্ঞা কে প্রদান করেন? উত্তর কি হবে? ইডাব্লিউ জিমারম্যান। ঠিক আছে, তিনি দ্য ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, দ্য ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নামে একটি গ্রন্থ রচনা করেন 1951 সালে। তো এই গ্রন্থে বা এই বইতে তিনি প্রথম সম্পদের বিজ্ঞানসম্মত সংজ্ঞা প্রদান করেন। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে দ্য ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থটির রচয়িতাকে। তাহলে উত্তর কি হবে? ইডাব্লিউ জিমারম্যান। ঠিক আছে, এছাড়াও ইডাব্লিউ জিমারম্যান সম্পদের কার্যকারিতা তত্ত্ব প্রদান করেন। এটা শুধু মনে রাখবে, সম্পদের কার্যকারিতা তত্ত্ব কি উঁচু ক্লাসে যখন উঠবে তখন পড়বে। তো ইডাব্লিউ জিমারম্যান সম্পদের কার্যকারিতা তত্ত্ব প্রদান করেন, এই জন্য জিমারম্যানকে এই সম্পদের কার্যকারিতা তত্ত্বের জনক বলা হয়। তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন আসতেই পারে যে সম্পদের কার্যকারিতা তত্ত্বের জনক কাকে বলা হয়। তাহলে উত্তর কি হবে? এই ইডাব্লিউ জিমারম্যান। এবার আমরা দেখে নিয়েছি হলো যে অধ্যাপক ইডাব্লিউ জিমারম্যান সম্পদের সংজ্ঞা দিতে গিয়ে কি বলেছেন। দেখো দেখো আমরা শুরুতে বলেছিলাম যে কয়লা কি সম্পদ, পেন সম্পদ, সাইকেল এটাও সম্পদ, তাই তো বলেছিলাম। এই যে চক, এই চকটাও সম্পদ। আর এই সবগুলোই কি? বস্তু, তাই কি না? কয়লাটাও একটা বস্তু, পেনটাও বস্তু, সাইকেলটাও বস্তু, চকটাও বস্তু, তাই তো? কিন্তু জিমারম্যান বলেছেন যে কোনো বস্তুকে
কোনো বস্তুকে সম্পদ বলা হয় না, কোনো বস্তু সম্পদ নয়। ক্লিয়ার? জিমারম্যান কি বলেছেন? কোনো বস্তুকে সম্পদ বলা হয় না। তার মানে জিমারম্যানের মতে কয়লা, পেন, সাইকেল, চক বস্তুটাকে সম্পদ বলা হচ্ছে না। ঠিক আছে? কাকে সম্পদ বলা হচ্ছে? তিনি বলেছেন এই বস্তুর ভেতরে, বস্তুর মধ্যে একটা কার্যকরী শক্তি বা কাজ করার ক্ষমতা থাকে। কি বলছি? বস্তুর মধ্যে একটা কার্যকরী শক্তি বা কাজ করার ক্ষমতা থাকে। যে কাজ করার ক্ষমতাই, বস্তুর কাজ করার ক্ষমতা বা কার্যকরী শক্তি মানুষের অভাব মেটায় বা মানুষের চাহিদা পূরণ করে। ক্লিয়ার? কিরকম? দেখো, যে এই যে কয়লা একটা বস্তু, তাই তো? তো জিমারম্যান কি বলেছেন? যে কয়লা বস্তুটা সম্পদ নয়, কয়লার ভেতরে বা কয়লার মধ্যে একটা কার্যকরী শক্তি আছে। কয়লার মধ্যে কি শক্তি আছে? কয়লার মধ্যে তাপ উৎপাদন করার শক্তি বা ক্ষমতা আছে। তো অধ্যাপক জিমারম্যান বলেছেন এই যে তাপ উৎপাদন করার ক্ষমতা বা বস্তুর মধ্যে যে কার্যকরী শক্তি বা ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা বা শক্তিটাই হচ্ছে সম্পদ। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে মনে করো এই যে চক, তাহলে জিমারম্যানের মতে এই চক একটা বস্তু, তো এই বস্তুটা সম্পদ নয়। তাহলে কোনটা সম্পদ? এই চকের একটা কার্যকরী ক্ষমতা আছে। এই চকটার কি ক্ষমতা আছে? চকের ক্ষমতা আছে কি? এই বোর্ডে দাগ অঙ্কন করার ক্ষমতা আছে। তাহলে এই যে বোর্ডে দাগ অঙ্কন করার ক্ষমতা চকের, এই ক্ষমতাটাকেই জিমারম্যান সম্পদ বলেছেন। ঠিক আছে? আবার মনে করো তোমার যে সাইকেল আছে, তো জিমারম্যানের মতে সাইকেল একটা বস্তু, বস্তুটা সম্পদ নয়। তাহলে কোনটা সম্পদ? সাইকেলের মধ্যে কি আছে? কম সময়ে বেশি দূরে যাওয়ার যান্ত্রিক ক্ষমতা আছে, তাই কি না? সাইকেলের মধ্যে কম সময়ে বেশি দূরে যাওয়ার যান্ত্রিক ক্ষমতা আছে। তো এই যে বস্তুর মধ্যে এই যে কাজ করার যে ক্ষমতা বা কাজ করার যে শক্তি, কার্যকরী শক্তি আছে, সেই শক্তিটাকেই তিনি সম্পদ বলেছেন। আর এই কার্যকরী শক্তি কি করে? কার্যকরী শক্তি মানুষের অভাব মেটায়, মানুষের চাহিদা পূরণ করে। এবার দেখো, যদি 2 নম্বরের প্রশ্ন আসে যে সম্পদ কাকে বলে বা সম্পদের সংজ্ঞা দাও, তাহলে এর উত্তর তোমরা কিভাবে গুছিয়ে লিখবে? দেখো, সাধারণ অর্থে সম্পদ বলতে টাকা পয়সা, সোনা গয়না, জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি মূল্যবান বস্তুকে বোঝায়। কিন্তু জার্মান অর্থনীতিবিদ ইডব্লিউ জিমারম্যানের মতে সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না। কোনো বস্তু বা পদার্থের মধ্যে কাজ করার যে শক্তি বা ক্ষমতা রয়েছে, সেই কার্যকরী শক্তি বা ক্ষমতাকেই সম্পদ বলে। সম্পদ মানুষের প্রয়োজন মেটায় বা মানুষের চাহিদা পূরণ করে। যদি এইটুকু লিখতে পারো, ফুল মার্কস পাবে। তাহলে দেখো, 1951 সালে অধ্যাপক জিমারম্যান সম্পদের সংজ্ঞা দিয়েছিলেন, তাই তো? এরপরে 1992 সালে সম্পদের আরেকটি নতুন সংজ্ঞা দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? দেখো, যে 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই বসুন্ধরা সম্মেলনে সম্পদের একটি নতুন সংজ্ঞা দেওয়া হয়। তো এই বসুন্ধরা সম্মেলনে সম্পদের যে সংজ্ঞা দেওয়া হয়, সেই সংজ্ঞায় কি বলা হয়েছে এবং কেন এই সংজ্ঞা দেওয়া হয়েছে, এবার আমরা বুঝে নিই। চলো, তাহলে জিমারম্যানের সংজ্ঞা থেকে আমরা কি জানলাম? জিমারম্যানের সংজ্ঞা থেকে আমরা জানলাম যে কোনো বস্তুর মধ্যে যে কার্যকরী ক্ষমতা বা কার্যকরী শক্তি আছে, যে শক্তি কি করে? মানুষের প্রয়োজন মেটায় বা মানুষের চাহিদা পূরণ করে, তাকে, সেই কার্যকরী শক্তি বা ক্ষমতাটাকেই সম্পদ বলে, তাই তো? এবার দেখো, মনে করো কোনো একটা গভীর অরণ্য আছে। এবার গভীর অরণ্যে দামি কাঠের গাছ আছে। ওকে, তো দামি কাঠের গাছ আছে। এবার অরণ্যটা এতটাই গভীর যে অরণ্যের ভেতরে ঢুকে ওই গাছগুলোকে কেটে আনা যাচ্ছে না। এবার কেটে আনা যাচ্ছে না বলে কি হচ্ছে? যে আমরা এই গাছগুলোকে ব্যবহার করতে পারছি না। এই গাছগুলো থেকে আমরা ধরো আসবাবপত্র, চেয়ার টেবিল কিছুই বানাতে পারছি না। তো গাছগুলোর মধ্যে তো ক্ষমতা আছে, তো তাই কিনা? কার্যকরী শক্তি বা ক্ষমতা তো আছে, কিন্তু আমরা কোনো কাজে লাগাতে
পারছি না, তাহলে সেটা কি সম্পদ? সেটা কিন্তু সম্পদ নয়, মনে রাখবে। সেটাকে বলা হয় নিরপেক্ষ উপাদান। কি বলা হয়? নিরপেক্ষ উপাদান। ওকে, তাহলে নিরপেক্ষ উপাদান কি? নিরপেক্ষ উপাদান হচ্ছে যে পৃথিবীতে বা প্রকৃতির মধ্যে এমন কোনো বস্তু আছে যা আমাদের কাজেও লাগছে না, আবার কোনো ক্ষতিও করছে না। তাহলে এই যে অরণ্যের গাছটা আছে, সেই গাছ আমরা কেটে আনতে পারছি না, ফলে আমাদের কোনো কাজে লাগছে না, তাই কিনা? আবার আমাদের ক্ষতিও করছে না। তো ওরকম বস্তুকে, ওরকম পদার্থকে কি নিরপেক্ষ উপাদান বলা হয়, সেটাকে কিন্তু সম্পদ বলা হয় না। ওকে, তাহলে বলো তো নিরপেক্ষ উপাদান আর কি আছে? দেখো, নিরপেক্ষ উপাদান কি, যে তোমরা ক্লাস 8-এ পড়েছো, কেন্দ্রমণ্ডলে, পৃথিবীর কেন্দ্রমণ্ডলে কি আছে? লোহা নিকেল আছে, এবং সেখান থেকে সেটাকে বের করে আনা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে সেটা কি প্রকৃতির মধ্যে আছে, আমাদের কোনো কাজেও লাগছে না, আবার আমাদের কোনো ক্ষতিও করছে না, তাই তো? তাহলে সেটা কি নিরপেক্ষ উপাদান। এটা কিন্তু প্রশ্ন হতে পারে, নিরপেক্ষ উপাদান কাকে বলে? তাহলে এর উত্তর কি হবে? যে প্রকৃতির মধ্যে আছে এমন বস্তু যা আমাদের কাজেও লাগছে না, আমাদের ক্ষতিও করছে না, সেই সব বস্তুগুলোকেই বলা হয় নিরপেক্ষ উপাদান। তাহলে দেখো, আজকের দিনে যেগুলো সম্পদ, সেগুলো কিন্তু একসময় নিরপেক্ষ উপাদান রূপেই ছিল। কিরকম? দেখো, যে এই যে খনিজ তেল, পেট্রোলিয়াম, এখন আমাদের কাছে কি একটা গুরুত্বপূর্ণ সম্পদ, সারা পৃথিবীর কাছে একটা গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে এই খনিজ তেল। অথচ আজ থেকে 170 বছর আগেও কিন্তু খনিজ তেল সম্পদ ছিল না। কারণ আজ থেকে প্রায় 170 বছর আগেও এই খনিজ তেলটা পৃথিবীর মধ্যে ছিল, প্রকৃতির মধ্যে ছিল, কিন্তু ওই খনিজ তেলের ব্যবহার মানুষ জানতোই না। মানুষ জানতোই না যে এই খনিজ তেল কিভাবে ব্যবহার করবে, এ কি কাজে লাগবে। ফলে মানুষ সেটাকে কাজে লাগাতো না, মানুষ সেটাকে ব্যবহার করতো না। আর ব্যবহার করতো না বলে কি তার প্রয়োজনও মেটাতো না, চাহিদাও পূরণ করতো না। ফলে তখন সেটা কি ছিল? সেটা ছিল নিরপেক্ষ উপাদান। তার মানে দেখো, এক সময় ছিল নিরপেক্ষ উপাদান, এই খনিজ তেল এক সময় ছিল নিরপেক্ষ উপাদান, আর এখন কি একটা গুরুত্বপূর্ণ সম্পদ। তার মানে এই নিরপেক্ষ উপাদানই কি হয়? নিরপেক্ষ উপাদানই মানুষের বিজ্ঞান, প্রযুক্তি, জ্ঞান এসবের মাধ্যমে কি হয়? নিরপেক্ষ উপাদানই একসময় সম্পদে পরিণত হয়। তাহলে দেখো, এই যে গভীর অরণ্যের যে দামি কাঠের গাছ, যে গাছ আমরা কেটে আনতে পারছি না, এ তো কেটে ব্যবহার করতে পারছি না, তাহলে সেই গাছগুলো কি নিরপেক্ষ উপাদান রূপে আছে, তাই তো? তাহলে এই গাছগুলোই সম্পদে পরিণত হবে কখন? যদি নাকি আমরা এই গাছগুলোকে কেটে বের করে এনে আমরা আমাদের কাজে লাগাই, তাই কিনা? যদি আমরা আমাদের কাজে লাগাই, অর্থাৎ আমাদের যদি প্রয়োজন মেটায়, যদি আমাদের চাহিদা পূরণ করে, তবে কি এই গাছটা সম্পদে পরিণত হবে, তাই তো? এবার মনে করো সত্যি সত্যি আমরা এই গভীর অরণ্য থেকে যে কোনোভাবেই হোক গাছটাকে কেটে বের করে এনে আমরা আমাদের কাজে লাগালাম, ফলে আমাদের প্রয়োজন মেটাবে, আমাদের চাহিদা পূরণ হবে, তাই তো? ফলে গাছটা কি হবে? সম্পদে পরিণত হবে। তাহলে ছিল নিরপেক্ষ উপাদান, কি হলো? পরিণত হলো সম্পদে। কিন্তু ভেবে দেখো তো, যে আমরা এই যে গাছটাকে সম্পদে পরিণত করলাম ঠিকই, যেটা আমরা আমাদের কাজে লাগতো না সেটাকে আমরা কাজে লাগালাম ঠিকই, কিন্তু আমরা কি করলাম? ভেবে দেখো, আমরা কিন্তু পরিবেশ ধ্বংস করলাম, আমরা কিন্তু জীবমণ্ডল ধ্বংস করলাম, তাই কিনা? তো বসুন্ধরা সম্মেলনে এই জন্য বলা হয়েছে যে শুধুমাত্র প্রয়োজন মেটালে বা চাহিদা পূরণ করলেই হবে না। কোনো বস্তু প্রয়োজন মেটালে বা চাহিদা পূরণ করলেই সেটাকে সম্পদ বলা হবে না। সম্পদ সেটাকেই বলা উচিত যে বস্তুটা প্রয়োজনও মেটাবে, আমাদের চাহিদা পূরণ করবে, পাশাপাশি জীবমণ্ডলের সংরক্ষণও করবে, ঠিক আছে? সেই সব বস্তুকেই সম্পদ বলে গণ্য করা উচিত। আর এটাকেই কিন্তু বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন। উন্নয়নও হবে, সম্পদও পরিণত হবে, কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হবে না। তো এবার এই সংজ্ঞাটা যদি 3 মার্কসের প্রশ্ন হয়, সম্পদের সংজ্ঞা দাও, তাহলে কিন্তু এই 1992 সালে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটাও জুড়ে দিতে হবে। ওকে, তো গুছিয়ে কিভাবে লিখবে
দেখে নাও। আবার দেখো 3 মার্কসের প্রশ্ন এলে প্রথমে এই যে 2 মার্কসের প্রশ্নের জন্য যে উত্তরটা লিখছিলে সেটা লিখবে, এই উত্তরটা লিখবে, লেখার পরে নতুন সংজ্ঞাটা এর সঙ্গে যদি জুড়ে দাও তাহলেই 3 মার্কসের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, ঠিক এরকম এর সঙ্গে এই নতুন সংজ্ঞা নিচের এই সংজ্ঞাটা জুড়ে দিবে। ঠিক আছে, কি লেখা আছে দেখো, যে 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত বসুন্ধরা সম্মেলনে সম্পদের আধুনিক সংজ্ঞায় বলা হয়, যে কোনো বস্তু তার কার্যকরী শক্তির মাধ্যমে চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে জীবমণ্ডলের সংরক্ষণকেও সুনিশ্চিত করে তাকেই সম্পদ রূপে গণ্য করা উচিত। বাস এইটুকু লিখলে, মানে আগেরটা এবং পরেরটা এইটুকু অংশ দুটো জুড়ে দিয়ে লিখলেই 3 মার্কসের উত্তর হয়ে গেল। যদি এটা লিখতে পারো তাহলে 3-3ই পাবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।